সকল শিক্ষার্থীকে স্বাগত জানাই। আজ আমরা প্রতিবেদন লেখার পদ্ধতি তা নিয়ে আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো, নিশ্চয়ই খুব সহজেই বুঝতে পারবে। তো বেশি কথা নয়, সরাসরি আমরা ক্লাসে চলে যাই। আজ আমাদের তাহলে আলোচ্য বিষয় হলো প্রতিবেদন রচনার রীতি এবং কৌশল। প্রতিবেদন রচনা। এবার এই প্রতিবেদন রচনা আমরা করব কিভাবে? প্রতিবেদন রচনা কিভাবে করব তা জানতে গেলে প্রথমে আমাদের জানতে হবে প্রতিবেদন আসলে কি। প্রতিবেদন আসলে সেই বিষয় যাকে আমরা বলতে পারি সংবাদ, ইংরেজিতে যাকে বলা হয় রিপোর্ট। তো এই প্রতিবেদন কি হয়? সামগ্রিক তথ্য সম্বলিত সংহত সংবাদ উপস্থাপনকেই বলা হয় প্রতিবেদন। তাহলে কি দাঁড়ালো? সামগ্রিক তথ্য সম্বলিত, সামগ্রিকভাবে কেমন কোন তথ্যকে গ্রহণ করে সংহতভাবে তাকে পাঠকের সামনে উপস্থাপিত করবার রীতিকেই বলা হয় প্রতিবেদন। প্রতিবেদন রচনা করতে গেলে আমাদের প্রারম্ভিক পর্যায়ে প্রতিবেদনের যে সকল শ্রেণীকরণ রয়েছে সেগুলো সম্পর্কে একটু জেনে নিতে হবে। তাহলে আমরা প্রথমে একটু দেখে নিই যে কি কি ধরনের প্রতিবেদন হতে পারে। বেশ কিছু ধরনের প্রতিবেদন হতে পারে। যেমন ধরো, আমরা যদি বলি প্রথমে এক, বস্তুনিষ্ঠ প্রতিবেদন। কেমন? দুই, বস্তুনিষ্ঠ প্রতিবেদনের পর আমরা দেখতে পাই বিশ্লেষণমূলক। প্রতিবেদন। এরপর তদন্তমূলক প্রতিবেদন হতে পারে। ঠিক আছে? এরপর বিবৃতিধর্মী প্রতিবেদন হতে পারে। তারপর আসতে পারে সাক্ষাৎকার ধর্মী বা সাক্ষাৎকার মূলক প্রতিবেদন। কেমন? এবার আমরা এই বিষয়গুলো সম্পর্কে সংক্ষেপে দুই একটা কথা জেনে নিই। প্রথমে কি লিখলাম? বস্তুনিষ্ঠ প্রতিবেদন। বিষয়টা কি? একটা ঘটনা। এই ঘটনাটিকে আমি দেখলাম, মানে যাহা দেখিয়াছি তাহা বলিতেছি। এই ভঙ্গিমায় যদি আমরা কোন সংবাদকে পরিবেশন করি তাহলে তাকে আমরা বলতে পারি বস্তুনিষ্ঠ প্রতিবেদন। কেমন? কোন একটা ঘটনা দেখে এসে আমরা তার বিবৃতি দিলাম, ঠিক আছে? তখন সেটা হয় বস্তুনিষ্ঠ প্রতিবেদন। দ্বিতীয়, বিশ্লেষণমূলক প্রতিবেদনের ক্ষেত্রে সমাজ বা জাতীয় স্তরে, সমাজ কিংবা জাতীয় বা দেশ বা রাষ্ট্র বা রাজ্য যাই হোক না কেন, সেই স্তরে কোন একটা বিশেষ ঘটনাকে বিশ্লেষণের মাধ্যমে সকলের সামনে তুলে ধরা। কেমন? এবার এই বিশ্লেষণধর্মী প্রতিবেদন একটু জটিল হয়ে থাকে। আমরা যদিও আজকে বস্তুনিষ্ঠ প্রতিবেদন এবং বিবৃতিধর্মী প্রতিবেদন এই দুটো নিয়ে বিশেষ করে আমাদের পাঠ্যে যে প্রতিবেদন রচনা আছে সেখানে এই দুটো বিষয়কেই মোটামুটি ভাবে অবলম্বন করা হয়ে থাকে, সুতরাং এর বিশ্লেষণের দিকে আসছি না। তৃতীয় ক্ষেত্রে তদন্তমূলক প্রতিবেদন। ধরে নাও কোন একটা অন্যায় বা অবিচারের ক্ষেত্রে তার সত্য উন্মোচনের প্রয়োজন আছে, তখন প্রতিবেদক মানে হলো সাংবাদিক, তিনি কি করতে পারেন? তিনি প্রতিবেদন রচনা করেন সেই বিষয়টির তদন্তের উপরে নির্ভর করে, অর্থাৎ খানিকটা হলেও তার সত্যতা উন্মোচনের প্রচেষ্টা করেন। সুতরাং তদন্তমূলক প্রতিবেদন কিন্তু সমাজের জন্য, দেশের জন্য, দশের জন্য বিশেষ বার্তা বহন করে, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। সেক্ষেত্রে একজন সাংবাদিককে অত্যন্ত দক্ষতার সঙ্গে এবং সততার সঙ্গে কাজ করতে হয়। যদিও সাংবাদিকতা পেশা মানেই সততা নির্ভর সম্পূর্ণভাবে। তারপর বিবৃতিধর্মী, বর্ণনামূলক প্রতিবেদন। কোনো একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনার বিবৃতি দেওয়া হলো, তার আগে পিছিয়ে কি হয়েছে সেগুলোকে তুলে ধরা হলো, সেখানে উপস্থিত মানুষজন তাদের অপিনিয়ন নেওয়া হলো, মতামত নেওয়া হলো, এই সমস্ত কিছু নিয়ে তৈরি হয় বিবৃতিধর্মী প্রতিবেদন।
এবং সব শেষে আছে সাক্ষাৎকারমূলক। এটা তো আমরা কম বেশি সবাই দেখি, কোন রাজনৈতিক ব্যক্তিত্ব, কেমন আমি যদি বলি রক্তিম ঘোষের সাক্ষাৎকার, তিনি একাধারে এক সময় ছিলেন ফুটবলার, এক সময় এখন বর্তমানে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তার সাক্ষাৎকার নেওয়া হচ্ছে যে তার কাছে কোন জগৎটি বেশি জনপ্রিয় এখনো, ফুটবলের মাঠ নাকি রাজনীতির অসম্ভব লড়াইয়ের ক্ষেত্র। তো এই সাক্ষাৎকারের ক্ষেত্রেও কিন্তু একজন সাংবাদিককে অনেক প্রশ্ন প্রথমেই খুব সুন্দরভাবে গচ্ছিতভাবে রচনা করে নিতে হয়, তা না হলে কিন্তু তাকে সেই ব্যক্তির সাক্ষাৎকার নেওয়ার সময় বারে বারে সমস্যার সম্মুখীন হতে হয়। যাই হোক, তো সাক্ষাৎকারমূলক প্রতিবেদন রয়েছে। এটা আমরা একাদশ শ্রেণীতে সাক্ষাৎকারমূলক প্রতিবেদনের একটা ব্যাপার রয়েছে, তোমরা পরবর্তী সময় উচ্চ ক্লাসে যখন উঠবে তখন দেখবে, কেমন? বেশ, আমরা তাহলে প্রতিবেদনের মোটামুটি ভাবে যে শ্রেণী বিভাগ হতে পারে সেই শ্রেণী বিভাগ সম্পর্কে কয়েকটি কথা জানলাম। এর মধ্যে আমরা বস্তুনিষ্ঠ এবং বিবৃতিধর্মী এই বিষয় অবলম্বনে প্রতিবেদন, সেগুলো আজকে দেখব। এবার আমরা দ্বিতীয় স্তরে আসছি প্রতিবেদনে। দ্বিতীয় স্তর বলতে কি বোঝানো হলো? আসলে প্রতিবেদন যদি এরকম হয়ে থাকে তাহলে প্রতিবেদন লিখতে গেলে তারও তো একটা ওয়ে আছে, তাই না? একটা শর্ট প্রসেস আছে, একটা কৌশল বা রীতি আছে। সেই কৌশল রীতি নিয়ে এর পরের স্টেজে আমরা আলোচনা করছি। প্রথমে আমি দেখালাম শ্রেণীকরণ, এবার আমরা আসছি কৌশল। কৌশল বা রীতি, কৌশল বা রীতি প্রতিবেদন রচনার, কেমন? তো প্রতিবেদন রচনা করতে গেলে কতগুলো কৌশল অবলম্বন করতে হয়, রীতি অবলম্বন করতে হয়। যে রীতি বা কৌশল অবলম্বন করলে একজন প্রতিবেদক এবং সেই সংবাদ মাধ্যমটি তার মাধ্যমে কখনো কখনো জনপ্রিয় হয়ে ওঠে, কেমন? এবার সেই কৌশলগুলো কি? প্রথম, এক, কি লিখলাম? সরল লিখেছি, অর্থাৎ প্রতিবেদনের ভাষা হতে হবে সরল, অবশ্যই সারল্যপূর্ণ ভাষা প্রতিবেদনের হতে হবে, তা না হলে কিন্তু পড়বে না কেউ। কেমন কেউ পড়বে না? আমরা যদি ভাবি, বিষয়টা ভাবো যে প্রতিবেদন কে পড়ে? প্রতিবেদন একটি ছোট্ট বাচ্চাও পড়তে পারে, অসম্ভব শিক্ষিত ব্যক্তিও পড়তে পারে, সমাজের উঁচু নিচু স্তরে সব শ্রেণীর মানুষ পড়তে পারে। সুতরাং সবার পড়বার জন্য উপযুক্ত একটা ভাষা প্রয়োগ করতে হবে, তাহলে সরল ভাষা প্রয়োগ করতে হবে, তা না হলে কিন্তু প্রতিবেদন সবার কাছে বেশ মনোগ্রাহী হয়ে উঠবে না। তাই আমাদের লক্ষ্য রাখতে হবে প্রতিবেদনের ভাষার মধ্যে জটিলতা যেন না থাকে, লক্ষ্য রাখতে হবে তা যেন সহজ এবং সরল বাক্য সংযুক্ত হয়। জটিল এবং যৌগিক বাক্যকে যতটা পারা যায়, যৌগিক এবং যৌগিক বাক্য রেখেও জটিল এবং মিশ্র বাক্যকে যতটা পারা যায় দূরে রাখতে হবে, তাহলে কিন্তু সবার জন্য মনোগ্রাহী হয়ে উঠবে, সবাই পড়বে, বুঝতে সমর্থ হবে। ঠিক আছে, তাহলে প্রথম গুণটি হলো, প্রথম কৌশলটি হলো প্রতিবেদনের সারল্যপূর্ণ বা সরলতাপূর্ণ ভাষা। দ্বিতীয়, কি লিখলাম? সংক্ষেপ, তাই তো? তাহলে প্রতিবেদনকে কেমন হতে হবে? সংক্ষিপ্ত। ব্যস্ত জীবন, সময় কোথায় এত? খবরের পাতাটা উল্টালাম, কোন খবরগুলো আমরা পড়ি বলতো? ছোট ছোট শর্ট নিউজ গুলো পড়ি, টুকরো কথা সেগুলো পড়ি, কিংবা পড়তে পড়তে দেখলাম খুব সুন্দর একটা হেডলাইন্স রয়েছে, মনে হলো একবার পড়ে দেখি না কি আছে। সময় সংক্ষিপ্ত। সময় যদি সংক্ষিপ্ত হয় মানুষের জীবনে, মানুষ যত এগিয়ে চলেছে মানুষের জীবন সংক্ষিপ্ত হচ্ছে, ক্রমশ সময় সংক্ষিপ্ত হচ্ছে, ব্যস্ত জীবনে নিজেকে নিয়োজিত করে ফেলছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে প্রতিবেদনকে সংক্ষিপ্ত না হলে প্রতিবেদন মানুষ পড়বে না। 5-6 পাতার একটা রচনা লিখে আমি কোন সংবাদ মাধ্যমে প্রকাশ করে দিলাম, কজন পড়বে? না, পড়বে না। তাই আমাদের লক্ষ্য রাখতে হবে একটা প্রতিবেদনকে সংক্ষিপ্ত হতে হবে, সহজ কথায় সংক্ষেপে প্রকাশ করতে হবে। তাহলে সহজ কথায় ছোট করে, কেমন? সহজ কথায় আমি যদি ছোট করে প্রতিবেদন রচনা করি, সবাই কিন্তু সেটা পড়তে চাইবে এবং পড়েও ফেলবে তাড়াতাড়ি, কেমন? সেই প্রতিবেদনের রস গ্রহণ করবে। দুটি গুণ হলো। তৃতীয়, অবশ্যই সততাপূর্ণ হতে হবে প্রতিবেদনকে। সততাপূর্ণ। ধরে নাও আমি কোনো একটা মতাদর্শে বিশ্বাসী,
সংবাদ মাধ্যমের একজন সাংবাদিক মানে সে মতাদর্শে বিশ্বাস করে না তা তো নয়, তা মিথ্যে কথা। প্রত্যেকটা মানুষের নিজস্ব ভাব আদর্শ থাকে, নিজস্ব মতাদর্শ থাকে, নিজস্ব রাজনৈতিক দিক থাকে। কিন্তু সাংবাদিক হতে গেলে সেই মতাদর্শকে পিছনে রেখে তাকে কি করতে হবে? সততাকে আশ্রয় করে নিরপেক্ষভাবে অবস্থান করতে হবে। আমি নিরপেক্ষ গুণে পড়ে আসছি। তাহলে সততাকে অবলম্বন করে সত্যি খবর তুলে ধরতে হবে। আমি পছন্দ করলাম এক দলকে বা এক ভাবাদর্শকে বা এক ধর্মীয় সংগঠনকে, তার মানে আরেক ধর্মীয় সংগঠন তার গুণগান না করে তাকে শত্রুর রূপে দেখে এক দলকে বন্ধুত্বের ভাব রেখে তার সেই সংবাদ প্রকাশ করলাম না, এটা কিন্তু সাংবাদিকের কাজ নয়। সাংবাদিকের কাজ হলো সৎভাবে একটা খবরকে সবার সামনে উন্মোচিত করে দেওয়া। কেমন? যা দেখেছি তাই বলেছি, অর্থাৎ যাহা দেখিয়াছি তাহা লিখিতেছি, এই ভাবটা রাখতে হবে। সেখানে মিথ্যার আশ্রয় নিলে চলবে না। সুতরাং সততা লাগবে। তারপরে অবশ্যই এটা হতে হবে নিরপেক্ষতা। নিরপেক্ষতা যদি না থাকে তাহলে সে সাংবাদিকতার পেশায় আসতে পারে না, তার থাকাও উচিত নয়। নিরপেক্ষতা কেন রাখতে হবে? একটু আগে যেটা বলছিলাম, সততা বলতে গিয়ে আমি যে কোনো আদর্শে বিশ্বাসী হতে পারি, কিন্তু তাই বলে যখন আমি খবর পরিবেশন করবো সে খবর সবার জন্য, সর্বজনের জন্য, তাহলে সর্বজনের জন্য খবরটি যখন প্রকাশ করলাম তখন আমাকে লক্ষ্য রাখতে হবে সেই খবরটি পড়ে কেউ যেন কোনো রকম ভাবে আঘাতপ্রাপ্ত না হয়। তাই নিরপেক্ষভাবে সত্যি খবরটাকে তুলে ধরতে হবে। কোন দলের বা মতাদর্শের বা ধর্মীয় সংগঠনের পক্ষে দাঁড়িয়ে কথা বললে চলবে না, সম্পূর্ণভাবে নিরপেক্ষতার সঙ্গে কাজটি করতে হবে। এবার এই নিরপেক্ষতা এবং সততা, এই দুটি গুণ নির্ভর করে দায়বদ্ধতার উপরে। লক্ষ্য রাখতে হবে সাংবাদিক যেন দায়বদ্ধ থাকে সমাজের প্রতি। সমাজ বা দেশের সে একটি অঙ্গ, সে একটি সাধারণ জনগণের একটা অংশ। সুতরাং তার কিন্তু দেশের এবং সমাজের প্রতি দায়বদ্ধতা থাকতেই হবে। তাকে লক্ষ্য রাখতে হবে দেশ এবং সমাজের সংহতি যেন কোনো রকম ভাবে লঙ্ঘিত না হয় তার প্রতিবেদন রচনার ফলে। সুতরাং এই দুটো গুণ দাঁড়িয়ে আছে দায়বদ্ধতার উপরে। সার্বিকভাবে এই কটা গুণ যদি আমরা রাখি তাহলে একটা প্রতিবেদন সুন্দর হবে। কি কি বললাম? সরল, সংক্ষেপ, সততা, নিরপেক্ষতা। সততা নিরপেক্ষতা কার উপরে নির্ভর করে থাকে? দায়বদ্ধতার উপরে নির্ভর করে থাকে। তোমরা এগুলো টুকরো টুকরো ভাবে লিখে নিও, দেখবে খুব সহজে আমরা শিখতে পারবো। তাহলে কৌশল বা রীতির মধ্যে প্রতিবেদন রচনার এই গুণগুলো অবস্থান করছে, খুব সহজেই নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবার আমরা এর পরের পার্টে চলে আসি। পরের পার্টে কি? প্রতিবেদন রচনার প্রথমে আমরা প্রতিবেদনের শ্রেণী বিভাগ দেখলাম, আমরা দ্বিতীয় পার্টে দেখলাম প্রতিবেদন রচনার কৌশল। এইবার আমরা তৃতীয় অংশে আসছি, প্রতিবেদন রচনার কাঠামো। প্রতিবেদন তো লিখবো, তাতে একটা কাঠামো তো আছে যে এইভাবে 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 লিখতে হয়। কিভাবে লিখবো? তাহলে আমরা এবার দেখব কাঠামো। কার কাঠামো? প্রতিবেদনের কাঠামো। একটি প্রতিবেদন মূলত 4টি অঙ্গে বিভক্ত হয়। ঠিক আছে? অঙ্গগুলো কি কি? প্রথমে প্রতিবেদনের একটা শিরোনাম দিতে হবে। প্রতিবেদনের একটা কি দিতে হবে? শিরোনাম দিতে হবে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পার্ট একটা প্রতিবেদনের, ভীষণ গুরুত্বপূর্ণ একটি পার্ট। শিরোনাম যে যত সুন্দরভাবে দিতে পারবে তার সংবাদটি তত বেশি জনপ্রিয় হবে পাঠকদের কাছে। কেমন? সুতরাং শিরোনাম দেওয়ার সময় আমাদের লক্ষ্য রাখতে হবে, নজর রাখতে হবে সেই শিরোনামটি যেন সংক্ষিপ্ত রূপে হয়। কেমন? 8 থেকে 10টি বর্ণের মধ্যে হবে। 8 থেকে 10টি বর্ণের মধ্যে রাখতে হবে। তাহলে কিন্তু তা খুব সহজেই চোখে পড়বে পাঠকদের। ধরো আমরা যখন পেপার উল্টাই, পাতা উল্টাই পেপারের, তখন কি দেখি? যেগুলো ছোট্ট ছোট্ট করে লেখা আছে, তাই না? সেগুলো চোখে পড়ে যায়, ভালো লাগে, ঠিক আছে, এটা পড়া যেতে পারে, খুব সহজেই পড়ে ফেললাম। প্রতিবেদনের টাইটেল যদি বড় একটা টাইটেল হয়, শিরোনাম বড় একটা হয়, পড়ে ফেলতে সময় লাগবে, পড়বে না, অত সময় নেই মানুষের হাতে। তাই শিরোনাম হতে হবে 8 থেকে 10টি বর্ণে।
এবং তাকে লক্ষ্য রাখতে হবে ভাবগত রূপকার্থক সবকিছুর মিশ্রণে একটা সুন্দর শিরোনাম গড়ে তুলতে হবে ঘটনার প্রেক্ষিতে। কেমন? দ্বিতীয় পার্টে এই জায়গাটাকে বলা হয় ইন্ট্রো বলে, দ্যাট ইজ ইন্ট্রোডাকশন অফ অ্যান রিপোর্ট। কেমন? একটা রিপোর্টের ইন্ট্রোডাকশন পার্ট। কেমন? তাহলে ইন্ট্রোডাকশনে কি থাকবে? মূলত ইন্ট্রোডাকশনের মধ্যে নিউজটি, খবরটি কোথা থেকে প্রকাশিত হলো, কে প্রকাশ করলো, সেই অনুযায়ী নিজস্ব সংবাদদাতা, স্টাফ রিপোর্টার থেকে শুরু করে এই কথাগুলো আসে প্রথমে, নিশ্চয়ই তোমরা জানো। তার সঙ্গে তারিখ দিতে হবে। কেমন? আর প্রতিবেদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন যেগুলো মনে রাখতেই হবে, কে, কি, কেন, কবে, কোথায়, কিভাবে। দেখো কে কি বললাম, কে, কি, এটা এখানে উল্লেখ করি, কে, কি, কেন, কিভাবে, কোথায়। কি দাঁড়ালো? কে, কি, কেন, কিভাবে, কোথায়। প্রতিবেদনে এই জায়গাগুলো, এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু নিরসন হতেই হবে। এবার বিষয়টা কি, আমরা এই কাঠামোর দ্বিতীয় অংশে ইন্ট্রো পার্টের মধ্যে কি লিখবো? কি, কেন আর কোথায়, এই তিনটের উত্তর এখানে উল্লেখ করব। মানে কিরকম বিষয়টা, ধরো আমরা যে কোনো একটা, ধরে নাও আমি যদি বলি যে পান্ডুয়া থানার অধীনে নতুন গ্রামে সবুজ সংঘ একটা বৃক্ষরোপণ উৎসব পালন করলে, এটা হচ্ছে টপিকস। কেমন? তার একটা শিরোনাম হবে। কেমন? এবার সেই শিরোনামের পরে ইন্ট্রো পার্টে আমরা কি লিখবো? ধরে নাও 5ই জুন পরিবেশ দিবস, সেই উপলক্ষে এই সবুজ সংঘ ক্লাবটি একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছিল এবং সকল গুণীমানী ব্যক্তি সেখানে এসেছিল, পান্ডুয়ার বিধায়ক থেকে শুরু করে, পান্ডুয়ার বিডিও থেকে শুরু করে সবাই এসেছিলেন সেখানে, এবং ক্রীড়া ব্যক্তিত্বেরা এসেছিলেন। তাহলে সেখানে দাঁড়িয়ে কে, কি, কোথায় আর কে, এই জায়গাটা আমরা কভার করব এই জায়গায়। এবং এই ইন্ট্রো পার্টটি মূলত 2 থেকে 3টি বাক্যের মধ্যে হবে। কি বললাম? 2 থেকে 3টি বাক্যের মধ্যে হবে। কেমন? এই 2 থেকে 3টি বাক্যের মধ্যে আমরা কিন্তু বলে দেব যে আমি কি বলতে চলেছি। ধরে নাও আমি যেটা উল্লেখ করলাম যে সবুজ সংঘের উদ্যোগে নতুন গ্রাম নামে একটা এলাকায় পান্ডুয়া থানার অধীনে বৃক্ষরোপণ উৎসব পালন করেছে 5ই জুন। তাহলে এখানে কি লিখব? নিজস্ব সংবাদদাতা, 6ই জুন নিউজটি কভার করে প্রকাশ পাচ্ছে, বুধবার বার দিয়ে দিলাম। তাহলে নিজস্ব সংবাদদাতা, একটা কোলন, 6ই জুন বুধবার। তারপরে লিখব যে গত 5ই জুন মঙ্গলবার পান্ডুয়া থানার নতুন গ্রামের সবুজ সংঘের উদ্যোগে আয়োজিত হয়েছিল এক বৃক্ষরোপণ উৎসব, যেখানে তারা দেখিয়ে দিয়েছে যে সবার মধ্যে গাছ লাগানোর সচেতনতা কিভাবে বৃদ্ধি করা যায়। ব্যাস, এই 2টো বাক্যে যথেষ্ট। ঠিক আছে? এই কথা কটা তোমরা রিপিটেডলি শুনে নিও, তাহলে বুঝতে পারবে যে ইন্ট্রো পার্টে কি আমরা ইন্ট্রোডিউস করতে চলেছি, করতে হবে আমাদের। দ্বিতীয় পার্ট, মেইন বডি অফ এ রিপোর্ট, একটা রিপোর্টের প্রধান অংশ, যেখানে কে, কি, কেন, কিভাবে, কোথায় সব উত্তরগুলো লিপিবদ্ধ থাকবে। কি হয়েছিল, কোথায় হয়েছিল, কবে হয়েছিল, কিভাবে হয়েছিল, কারা উপস্থিত ছিল, কি উদ্যোগ কি ছিল, উদ্যোক্তা কারা, সমস্ত কিছু। তাহলে এখানে আমরা লিখে নেব পান্ডুয়া থানার অন্তর্গত নতুন গ্রামের সবুজ সংঘের মহৎ উদ্যোগে 5ই জুন এক বৃক্ষরোপণ উৎসবের আয়োজন করেছিল তারা। সার্বিকভাবে প্রত্যেকটা মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির দাবিতে, ইচ্ছায় তারা এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পান্ডুয়া থানার বিডিও, পান্ডুয়া থানার বিধায়ক থেকে শুরু করে বিভিন্ন ক্রীড়া ব্যক্তিত্বগণ। এরকম লিখে সেখানে তাদের কর্মসূচির মধ্যে কি ছিল, এটা প্রথমের অংশ হলো। দ্বিতীয় পার্টের প্রথমের অংশ কোথায় হয়েছিল, কারা উপস্থিত ছিল লিখলে। দ্বিতীয় পার্টের দ্বিতীয় অংশে সেখানে প্রোগ্রামটি কিভাবে কমপ্লিট করলো তারা, যে প্রোগ্রামটি তারা সংগঠিত করেছিল সেই অনুষ্ঠানটিকে খুব সুন্দরভাবে কিভাবে সমাপনের দিকে নিয়ে গেল,
তার প্রত্যেকটা গ্রামবাসীকে সেখানে ডেকেছিল, প্রত্যেকের হাতে একটি করে বৃক্ষের চারা অর্থাৎ গাছের চারা দেওয়ার ব্যবস্থা করেছিল এবং তারা উদ্যোগ নিয়েছিল সেই গাছের চারাকে তাদের রক্ষা করতেই হবে তার শপথ নেওয়ার জন্য। এইভাবে এই অংশে মেইন বডিতে বিস্তৃতভাবে সব বলে দিলে শেষে গিয়ে মেইন বডির থার্ড পার্ট আরেকটা ছোট্ট করে রাখবে। বিষয়টা কি, এখানে 3টি সেন্টেন্স রাখবে, এখানে 3টি সেন্টেন্স রাখবে, এখানে একটি বা 2টি সেন্টেন্স রাখবে। 3 3 6 2 8টা সেন্টেন্স হবে এখানে। ঠিক আছে, আবার বলে দিই। দ্বিতীয় মেইন বডি, এটাকে বলা বডি। এই মেইন বডির প্রথমে 3টি বাক্য, দ্বিতীয়তে 3টি বাক্য, তৃতীয়তে গিয়ে একটা কিংবা দুটো বাক্য। সেখানে কি লিখবে, সেখানে উপস্থিত বিধায়ক কিংবা পান্ডুয়া ভিডিও থেকে যারা বিশেষ ব্যক্তিত্বরা ছিলেন তারা কি বলেছে, তাদের অপিনিয়নটা কি ছিল, মতামত কি ছিল, কেমন তাদের স্পিচের দুই একটা কথা সেখানে তুলে ধরবে। ঠিক আছে, পাশাপাশি তোমরা সেখানে উপস্থিত সাধারণ মানুষের কথাও তুলে ধরতে পারো। এটা কিন্তু ভীষণ জরুরি, মনে রাখতে হবে। কেমন, কারণ সেই জায়গাটা, এই জায়গাটা কেন জরুরি বলতে চাইছি, কারণ এই জায়গার মধ্য থেকে প্রতিফলিত হবে প্রতিবেদনের মূল ভাব, মানে সমাজের প্রতি, দেশের প্রতি দায়বদ্ধতা যে তোমার আছে, তুমি সেই জায়গা থেকে তুলে নিয়ে আসবে। কাদের মুখ থেকে উক্ত উক্তিগুলো তুলে ধরবে, সেখানে উপস্থিত সাধারণ মানুষ, উপস্থিত সমস্ত ব্যক্তিত্ববর্গ, তাদের উক্তি তুলে ধরে সমাজের দায়বদ্ধতার ইতিবাচক দিকটি প্রকাশ করবে। ঠিক আছে, ইতিবাচক দিকটি, যে ভালো কি খারাপ সেই দিকটি, ভালো দিকটি অবশ্যই। তৃতীয় পার্টে আসি। এই তৃতীয় পার্টে উপসংহার পার্ট বলা হয়, এটা রাখতেও পারো নাও রাখতে পারো। সেখানে তোমরা এই যে দ্বিতীয় অংশের শেষ কথাগুলো বলেছি সেটাকে নিয়ে যেতে পারো, আবার এইটা না রেখে দ্বিতীয় অংশের শেষ পার্টটা শেষের অংশে আলাদা করে জুড়ে দিতে পারো। লক্ষ্য রাখতে হবে আমাদের উদ্যোগ থাকবে প্রতিবেদনের মূল ভাব, প্রতিবেদনের মূল সত্তা, মূল সুর তা যেন শেষে এসে নিয়োজিত হয়। অর্থাৎ আমরা বৃক্ষরোপণ সম্পর্কে বলছিলাম, তাহলে আগামী দিনে পৃথিবীকে সবুজ করবার যে গুরুদায়িত্ব সবুজ সংঘ নিজের হাতে তুলে নিল, তা জনসাধারণের উদ্যোগেই, গ্রামবাসীদের উদ্যোগেই সার্থক রূপ লাভ করবে। ঠিক আছে, এই কথা কটা শেষে লিখে দিতে পারো। এই অংশে একজন সাংবাদিকের স্বাধীনতা থাকে, অর্থাৎ তিনি ইতিবাচক দিক তুলে ধরে বলতে পারেন, বোঝাতে পারেন যে হ্যাঁ, সেও সমাজের প্রতি সমানভাবে দায়বদ্ধ। ঠিক আছে, নিশ্চয়ই তোমরা প্রতিবেদন রচনার কৌশলগুলো বুঝতে পেরেছো। তোমরা এভাবেই শুনতে থাকো, শিখতে থাকো, লাইক শেয়ার করতে ভুলো না, কারণ নিজে শেখো, আরেকজনকে শিখতে সাহায্য করো। সবাই শিখুক, এগিয়ে চলুক। সকলকে ধন্যবাদ।